মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আতাত করে চলেছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের সর্বশেষ যে প্রতিবেদনটা সেটাকে যদি আপনি ভালো করে শোনেন, একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে বিএনপির যিনি এই মুহূর্তে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন। আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস হোসাইন তার গত ভিডিওতে 21শে আগস্ট নিয়ে একটা ভিডিও পাবলিশ করেছিল। সেইখানে ভিডিওর সর্বশেষের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। মানে মির্জা ফখরুল ইসলাম ইসলাম বিদ্বেষী এবং তাকে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন তা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। যাই হোক, এই বিষয় নিয়ে কি বলছে নাইম ভাই এবং সেই ভিডিওতে বিশেষাংশটুকুতে সাংবাদিক ইলিয়াস তিনি কি তুলে ধরেছিলেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। সেখানে আমরা কি দেখি এবং এই যে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের এই দ্বন্দ্বটা কতটুকু পর্যন্ত দৌড়াইতে পারে সেই বিষয়ে জেনে আসি। সাংবাদিক ইলিয়াস হোসেনের সর্বশেষ যে প্রতিবেদনটা সেটাকে যদি আপনি ভালো করে শোনেন, একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে বিএনপির যিনি এই মুহূর্তে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সেখানে শাহেদ আলমের একটা বক্তব্যকে কেউ কেউ কানেক্ট করছেন। সাংবাদিক শাহেদ আলম সবাই চিনেন। তিনি বলছিলেন যে ওনার সাথে আমেরিকাতে নাকি একবার দেখা হয়েছিল সাংবাদিক ইলিয়াসের গেল 5ই আগস্টের পরে। তো শাহেদ আলম জিজ্ঞেস করছিল যে ক্ষমতায় আপনি কাকে দেখতে চান। তো সাংবাদিক ইলিয়াস বলছিল যে তিনি বিএনপি না জামাতকে ক্ষমতায় আনতে চায় বা দেখতে চায়। তো এরপরে বিএনপির কর্মীদের কেউ কেউ বলছেন যে এই প্রতিবেদনটার শেষ অংশে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এইটাও একটা মেটিকুলাস প্ল্যান। বাট সাংবাদিক ইলিয়াস তিনি যখন কোনো কথা বলেন নিশ্চয়ই তিনি প্রমাণ নিয়েই বলেন, এটা নিয়ে তার আসলে কথা বলার কোনো সুযোগ নেই। দর্শক, যে 24 জনের যে এক ঘটনা 24 জনের প্রাণহানি সাংবাদিক ইলিয়াসের সর্বশেষ যে ভিডিওটা, সেখানে তিনি বেশ কিছু দাবি করেছেন। মির্জা ফখরুল ইসলাম তিনি ইসলাম বিদ্বেষী, মির্জা ফখরুল ইসলাম ভারতের দালাল, কারণ তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে মানে সাপোর্টিংয়ে কথা বলেন। তারপর তিনি এও বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট দুর্নীতিবাজ, অনেক টাকা লুটপাট করে অস্ট্রেলিয়াতে তার যে মেয়ে এবং মেয়ের জামাই আছে ফাহাম আব্দুল সালাম তাদের কাছে তিনি পাচার করেছেন। বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও লুটপাট করেছেন। আওয়ামী লীগের 15 বছর তিনি অনেক টাকা কামাইছেন। ভবিষ্যতে যখন আবার ক্ষমতায় আসবে আবারও লুটপাট করবে মির্জা ফখরুল ইসলাম। আসলে এখানে সংঘর্ষের সূত্রপাতটা কোথায়? কেন মির্জা ফখরুল ইসলামকে নিয়ে সাংবাদিক ইলিয়াস আসলে হঠাৎ এতটা ক্ষিপ্ত হলেন? কারণ তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটাতে মির্জা ফখরুল ইসলামের মোটামুটি যে সামাজিক অবস্থান বা তার যে দলীয় অবস্থান এর সাথে সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগগুলো, এগুলো কিন্তু একটা কঠিন প্রতিক্রিয়া জনমনে ক্রিয়েট করার কিন্তু আসলে সুযোগ রয়েছে। এখন মির্জা ফখরুল ইসলাম এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। সূত্রপাতটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যরা একটা মিশন পরিচালনা করছেন। পিনাকি দাদা জিয়াফত কার্যক্রম থেকে শুরু করে প্লাস প্রথম আলোর অফিস ভাঙা থেকে শুরু করে অনেক কিছুতে তারা চাচ্ছেন এই পত্রিকাগুলো যেন বন্ধ হয়ে যায়, কারণ তারা ভারতের পারপাসকে সার্ভ করে। মাঝখানে একটা ঘটনা ঘটছিল যে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসকে ঘেরাও করার জন্য তাদের সমর্থকদের একাংশ সেখানে গিয়েছিলেন। এরপর সেখানে বিষয়টা নিয়ে পুলিশি এবং সেনাবাহিনী বিজিবির বাধার মুখে তারা পড়েন। তখন এই ইস্যুগুলো নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন যে 5ই আগস্টের আগে সংবাদপত্রের উপরে এমন ধরনের আক্রমণ আসলে বাংলাদেশে তিনি দেখেন নাই বা এমন বাংলাদেশ তিনি দেখেন নাই, সেটা নিয়েই সাংবাদিক ইলিয়াসের বক্তব্য। পাশাপাশি হচ্ছে যে প্রথম এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকার পক্ষে এই যে অবস্থানগুলো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি নিয়েছিলেন এগুলোর সমালোচনা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এখানে উপদেষ্টা আসিফও তো সমালোচনা করেছে বা নাহিদও বলছিল যে এটার নিরাপত্তা দেওয়া হবে। তো তাদের ব্যাপারেও কি মানে বিষয়টা এরকম আসবে? আবার এই যে লুটপাট দুর্নীতির যে কথাটা বললেন, যে প্রথম আলো থেকে বান্ডেল বান্ডেল টাকা খাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার কারণে তারা প্রথম আলোকে সার্ভ করতে চাচ্ছেন এবং তিনি ইসলাম বিদ্বেষী। এই দেশে হুজুর বা এই যে রাজনীতিগুলা এগুলা তিনি পছন্দ করেন না। তারা মানে ইসলাম বিদ্বেষী একটা মেন্টালিটিতে মির্জা ফখরুল ইসলাম আছেন। এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এমনি বিএনপির অবস্থা খুবই খারাপ।
বিভিন্ন কারণে আপনার কিছু কিছু নেতাকর্মীদের কারণে আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে সাংঘর্ষিক অবস্থান আছে এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসের এই প্রতিবেদন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয়ভাবে আসলে কি রিয়াকশন আনবে আমি জানি না, নেতাকর্মীদের কাছে কি রিয়াকশন আনবে জানি না, তবে ভোটারদের কাছে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও প্রতিক্রিয়া তৈরি করবে। তবে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে দলমত নির্বিশেষে সবার একটা পজিটিভ ধারণা আছে যে তিনি খুব শান্ত স্থির মানুষ, ভদ্র মানুষ নিতান্তই। তবে সাংবাদিক ইলিয়াস যিনি এই অভিযোগগুলো তুলেছেন, আমরা আশা করছি ভবিষ্যতে আর একটু প্রমাণ সহ দিবেন, তাহলে এটাতে হয়তো মানুষের কাছে আরেকটু গ্রহণযোগ্যতা আসবে। তবে ইলিয়াস ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে মুখ দিয়া বললে চলে, মানে প্রমাণপত্র আসলে লাগে না। তো সাংবাদিক ইলিয়াস এবং মির্জা ফখরুল ইসলামের মধ্যে বড় কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে মেইন এখানে, অন্য কিছু আমার কাছে মনে হয় নাই। কারণ মির্জা ফখরুল ইসলাম প্রথম আলো এবং ডেইলি স্টার ইস্যুতে যেহেতু দলটির এত বড় একটা পদে তিনি আছেন, সেখান থেকে তিনি কাউন্টার করছেন, স্বাভাবিক এটাতে সাংবাদিক ইলিয়াস তিনি খেপবেনি, এটা খুবই স্বাভাবিক। আর সাংবাদিক ইলিয়াসও যারা চিনেন তিনি কারোর প্রতি খেপলে যা করেন আর কি। তো দেখা যাক সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ নিয়ে, মহা অভিযোগ কিন্তু লুটপাট, দুর্নীতি, ভারতের এজেন্ট, ইসলাম বিদ্বেষী, এগুলো কিন্তু একটা রাজনীতিবিদের জন্য আর কিছু বাকি থাকে না। মিটিংটা শুরু হবে মুক্তাগরে 3টায়, কিন্তু সাধারণত ওনাদের মিটিং 3টায় বলা থাকলেও ওনাদের কর্মী নেতৃবর্গ আগে চলে আসে। মিনিমাম 3 ঘন্টা আগে ওদের মিটিং এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যায়। তো সেই হিসেবে 12টায় ওখানে আমাদের হিসেবে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ওখানে আমাদের একটা দিকে যখন দেখলাম যে মিটিং এর কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন আমরা খুঁজে জানতে পারলাম যে এখানে মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে গোয়েন্দা সংস্থাকে কিছুটা বোকা বানানো গেলেও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দাদের খুব বেশি সময় লাগেনি। কারণ 21 আগস্ট ব্যবহৃত গ্রেনেড এবং কুড়িল বস্তিতে উদ্ধার করা সেই গ্রেনেড একই ধরনের হওয়াতে গোয়েন্দারা দ্রুত 2003 সালে কুড়িল অভিযানে পালিয়ে যাওয়া অন্য আসামিদের মধ্যে মুকুল ও জাহাঙ্গীরকে আটক করেন। তাদের মধ্যে মুকুল তার স্বীকারোক্তিতে জানায় গ্রেনেড হামলায় অংশ নেয়া ভাড়াটে আরেকজন সন্ত্রাসীর নাম জজ মিয়া। শীর্ষ সন্ত্রাসী মুকুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই জজ মিয়াকে আটক করা হয়। প্রথম আলোর দৃষ্টিতে যিনি নিরীহ এবং নিষ্পাপ। প্রথম আলো তাদের সংবাদে লিখেছে, জজ মিয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছে এবং সেখানে গিয়ে তার ব্যাপারে যার কাছে জানতে চেয়েছে সেই নাকি জজ মিয়াকে নিরীহ নিষ্পাপ দাবি করেছে। আমরাও জজ মিয়ার খোঁজে তার গ্রামের বাড়ি সেনবাগে গিয়েছিলাম। জজ মিয়া কেমন মানুষ ছিল সেটা বলা তো দূরের কথা, জজ মিয়া বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানে না তার গ্রামের মানুষ। কিছু করো না, আগে আসে আবার পরে ঘটনা পড়ে গেছে। আসলে জজ মিয়া সম্পর্কে এলাকার মানুষের জানার কথাও না, কারণ জজ মিয়ার পুরো জীবনে হাতে গোনা কয়েকবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় 21 আগস্টের গ্রেনেড হামলার পর লম্বা সময় জজ মিয়া নোয়াখালীর গ্রামের বাড়িতে ছিলেন। এতটা লম্বা সময় তাকে কখনোই গ্রামে গিয়ে থাকতে দেখা যায়নি। হতে পারে গ্রেনেড হামলা মামলার ঘটনায় পুলিশ যেন তাকে সন্দেহের তালিকায় না রাখে, সে কারণে দীর্ঘ সময় তিনি ওই সময় গ্রামের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। জজ মিয়ার গ্রামের বাড়ির কেউ তার খবর না জানলেও জজ মিয়া সম্পর্কে সবকিছু জানে একমাত্র প্রথম আলো। আগে বলেছি আমাদের সন্দেহের দিকটা ছিল প্রথম থেকে প্রথম আলোর দিকে, কিন্তু সেই সন্দেহ দূর করতে হলে প্রথম আলো যে জজ মিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে সেই জজ মিয়াকে খুঁজে বের করা জরুরি। নোয়াখালী থেকে শুরু করে রাজধানীর তেজগাঁর নাখালপাড়া হন্যে হয়ে খোঁজাখুঁজির পর প্রায় 3 মাসের অপেক্ষা শেষে জজ মিয়ার সাথে কথা বলার সুযোগ হয়। মানে প্রথম আলো যে আপনাকে বললো যে এই যে আপনাকে নাকি পুলিশ টাকা টুকা দিত, সিআইডি আপনার মাসে মাসে আপনার পরিবারকে টাকা দিত, এটা তাহলে কেন বলতে পারে? মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়ার সাথে কথা বলে আমরা যা জেনেছি তা এতদিন ধরে যা জানতাম তার 180 ডিগ্রি উল্টো। যে প্রথম আলো জজ মিয়ার পরিবারকে সিআইডি টাকা দিয়েছে বলে মিথ্যে সংবাদ প্রচার করেছে, বাস্তবে সেই প্রথম আলোই জজ মিয়াকে 2 লাখ টাকা এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যে সাক্ষী নিয়েছেন। প্রথম আলো আপনাকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে, কি কারণে প্রথম আলোর কথায় আপনি সব জায়গায় যাইতেন, প্রথম আলো অফিসে যাইতেন? প্রথম আলো আপনাকে কখনই কোনো টাকা পয়সা দেয়নি? কেউ আপনাকে টাকা টুকা দেয়নি? এই 2 লাখ টাকার অনুদান যে আপনাকে কে দিচ্ছে? ওটা টিপু মানে না, সেগুলি জানি। প্রথম আলো সাংবাদিক টিপু সুলতানি জজ মিয়াকে বিভিন্ন সাংবাদিকদের সাথে ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করতেন। ওইসব সাংবাদিকদের সাথে কি বলতে হবে সেটাও ঠিক করে দিতেন প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান। প্রথম আলোতে এমনিতে কে কে আপনার সাথে যোগাযোগ করতো?
আমি তার সাথে যোগাযোগ করতাম, আর কারোর সাথে, আর কারো কাছে আমার কেউ টিপু ভাই সাংবাদিকের লোকে ইয়া করে দিচ্ছ, তারা আমার সাক্ষাৎকার নিত। মানে টিপু ভাই আপনাকে সবার সাথে সাক্ষাৎ করাই দিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অন্য সাংবাদিকের লোকে ইয়া করে দিচ্ছ, তুমি তার সাক্ষাৎকার মানে উনি ওইভাবে বলে দিত যে কি কি বলবেন বা কিভাবে দিবেন এরকম, তাই তো? জজ মিয়াকে তার নিজের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে অস্বীকার করলেও পরে মামলার কথা আমাদের কাছে স্বীকার করেছেন। প্রথম আলো কি জানতো না যে আপনার নামে যে মামলা ছিল তখনও থানায়? না, আমার নামে তখনও থানায় কোনো মামলা ছিল না, আমার দেশে এখনো আমার নামে না। ওই যে আপনি যেই মামলাতে 2 বছর জেল খাটলেন ওই মামলাটা কি তখন ছিল না আগে? ওটা ছিল আগে, ঠিক আছে, পরে ওই মামলা আমি হাইকোর্টে করে ইয়া করছি, ওটা স্বাধীন হয়ে পরে এটা খালাস করছি। আর ওই যে তেজগাঁ থানার মামলা, ওইটা ওই গুলশান থানার মামলাটা, ওই হত্যা মামলাটা, ওটা তো তারপরে আমার নামে তারপর মামলাটা ইয়া করতেছে। এখন একটা মামলা করে না হয় তাহলে তো এটা বিশ্বাস গ্রহণ করে না, একটা মামলা এখন থাকতে হবে, তখন এটা তো এখন এটা প্রমাণ হইব না, তো হইব না। ওই মামলাটা কোনটা, যেটা 7 বছরের জেল হয়েছিল, ওইটা কোন থানার মামলা? এভাবে চিহ্নিত একজন সন্ত্রাসীকে নিরীহ নিষ্পাপ বানিয়ে দেশের ইতিহাসের ন্যাক্কারজনক একটি ঘটনার তদন্তকে প্রশ্নবিদ্ধ করেছে প্রথম আলো। কেন, কার স্বার্থে প্রথম আলো এই ভয়ঙ্কর নাটক সাজিয়েছিল তার জবাব তাদেরকে দিতে হবে। দ্রুত 21শে আগস্ট মামলার পুনঃতদন্ত শুরু করে জজ মিয়া এবং প্রথম আলোর যেসব সাংবাদিক এই দেশ বিরোধী ভয়ঙ্কর চক্রান্তের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা প্রথম আলো বন্ধ করতে চাই না। সাংবাদিকতার নামে যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার চাই এবং সেটা করতে হবে। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এর সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এতক্ষণ অনুসন্ধানে যা দেখানো হলো, চলুন কিছুক্ষণের জন্য তা ভুলে যাই। মনে করুন প্রথম আলো সাংবাদিকেরা জজ মিয়ার পরিবারকে কিছুই শিখিয়ে দেয়নি। জজ মিয়ার বোন এবং মা যা বলেছেন প্রথম আলো হুবহু সেটাই তুলে ধরেছেন এবং সেই সংবাদের উপর বিশ্বাস করেই আদালত জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে সমস্যা ছিল না, কিন্তু এই গল্পের পরের অংশ চরম নিষ্ঠুর, অমানবিক। প্রথম আলোর উদ্দেশ্য শুধুই জজ মিয়াকে ছাড়িয়ে আনা নয়, তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। জজ মিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেই অভিযানে প্রথম আলো অনেক দূরে এগিয়ে গিয়েছিল। একের পর এক প্রথম আলো সংবাদ ছেপেছে আর সরকার প্রথম আলোর ইচ্ছে মতোই তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ সুগম করেছে। কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম সহ এক ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে, যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল। 2018 সালের 10 অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন। তাদের দীর্ঘ 14 বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে 19 জন নিরীহ মানুষকে ফাঁসি, 19 জনের যাবজ্জীবন হবার পৈশাচিক আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায়মোচনের রায়। বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেগঘন লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক। একটু চিন্তা করতে পারেন, 5 আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো। অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির দড়ি পরানোর ব্যবস্থা করেছিল প্রথম আলো। তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে। আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক? প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী, ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ? তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে। আর সেটা কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন।
মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আঘাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবন যাপন করার নিশ্চয়তা দিয়েছে। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবার লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। মাত্র 2 বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচ এটেছে, আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে। অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ, ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেইলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে। কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই। প্রথম আলো ডেইলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে। যে বাংলাদেশে মতিউর আনিসুল, টিপু সুলতান আর মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে, সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না। সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে, সেই সুযোগ যেন আর কখনোই না পায়। এবার যারা প্রথম আলোর পক্ষে নেমেছিলেন, যে দলের নেতারা, যে সুশীলরা প্রথম আলোর পক্ষে নেমেছেন, তাদের ধুতি খুলে দিয়েছে ইলিয়াস। এবার ধুতির ভেতরে যে জায়গাটা আছে দ্বিতীয় পর্বে ইলিয়াস হয়তো সেটাও খুলে দেবে। আর জায়গাটা খুলে গেলে হারুনের টুনটুনি ঝুলে যাবে। তো এসব টুনটুনি দেখার রুচি আমাদের নেই কেন? এসব বৃদ্ধ, পাপিষ্ট, নষ্ট, বাম, রাম, কি বলবো, বিক্রি হওয়া নষ্ট মস্তিষ্কের লোকগুলোর টুনটুনি তো দেখার মতো না। এগুলো ওষুধেও আর খারায় না, বুঝেন নাই? একদম রাইট টাইম কথাটি বলতে চাই। জনাব তারেক রহমান, আপনার দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। মানুষ এখনো বিশ্বাস রাখে এই দলটি মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। কিন্তু এই দলটির যে নেতারা বসে আছেন, বিগত 15 বছর যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ পদে দিয়েছেন, এরা কিন্তু অচল মাল, এদের দিয়ে হবে না। এবং দেখেন সামগ্রিক সময়, বর্তমান সময় পুরো বিএনপি বাংলাদেশে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হয়ে গেছে। বিএনপি কে চাঁদাবাজি করছে? এই দেশে বিএনপির কম অবদান আছে? আর অন্যদিকে জামায়াতের দিকে তাকান, রাজনৈতিকভাবে কিভাবে মানুষের মনের জায়গা দখল করছে তারা। তার প্রধান কারণ কি জানেন? বিএনপির ভেতরে যারা বসে আছেন তারা তারেক রহমানের যে চিন্তা চেতনা বা তিনি যে আদর্শ লালন করছেন সেটাকে মাঠে বাস্তবায়ন করছে না। তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো মাঠে কার্যকর হচ্ছে না। তারেক রহমান এমন কথা বলেছেন যে আমার দলের কেউ যদি চাঁদাবাজি করে, অন্যায় করে, সঙ্গে সঙ্গে ধরে পুলিশে দেন। কিন্তু এটা কি বন্ধ হয়েছে? হয়নি। উল্টো দেখেন, দলের নেতারা তাদেরকে, মানে আমাদের সিনিয়র নেতারা তাদেরকে দিয়ে আরো বড় অপরাধ করাচ্ছে, মানুষের কাছে অপ্রিয় করে তুলছে দলটিকে। বিএনপির ক্ষতি বিএনপি করছে। আসেন, এটা আমার আলোচনার বিষয় না। এখন যারা প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। মনে রাখবেন, যারা প্রথম আলোর পক্ষে নেমেছে তারা না বুঝে নামেনি, তারা প্রথম আলোর সম্পর্কে জেনেই নেমেছে। মির্জা ফখরুল সহ যারা প্রথম আলোর পক্ষে নেমেছে তারা জেনে নেমেছে, কারণ তাদের সবাইকে নামতে বলেছিল ওই একটি দেশ, ওই একটি এজেন্সি। তারা বলেছে যে আপনাদের প্রথম আলোর পক্ষে নামতে হবে। তারা নেমে গেছে, প্রথম আলোর ডাকে নামেনি। ভারত তাদেরকে বলেছিল প্রথম আলোর জন্য নামেন, এবং তারা বুঝিও অধিকাংশই না বুঝে, না বুঝেই এসছে, না বুঝে আসার কথা না। ইলিয়াস হোসেন বলেছে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে চলবে লড়াই। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এরপরও মনে করেন যেগুলো মিথ্যে বানোয়াট এডিট করা যায়, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হচ্ছে। এরপরে আমরা বিএনপির সাথে জামায়াতের বেশ একটা মোটামুটি দ্বন্দ্ব লেগে গেছে। বিএনপি জামায়াতের সাথে ভালো একটা দ্বন্দ্ব লাগছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক বক্তব্য দিচ্ছে, এবং এইটা কথা সত্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে হাসিনা সরকার পতনের পর মানে হিন্দুত্ববাদীদের প্রতি একটু তার জন্য আদর উতলে পড়েছে, বা ইসলাম বিরোধীর একটু বক্তব্য আমরা শুনেছি, আমরা দেখেছিও। এইটা কিন্তু আমরা বাস্তব, এটা দেখেছি আমরা। তো একটা কথা বলতে চাই যে দেখেন, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগ দেশ থেকে, মানে আওয়ামী লীগ যায় নাই, তবে আওয়ামী লীগের যে নেতা শেখ হাসিনা, তিনি কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তো বাংলাদেশে শুধু ফ্যাসিস্ট যে শেখ হাসিনাই আছে এইটা কিন্তু না। শেখ হাসিনার মতো অনেক ফ্যাসিস্ট বাংলাদেশে এখনো আছে। ক্ষমতায় গেলে হয়তো অনেক ফ্যাসিস্ট বের হয়ে যাবে। আমরা কি করলাম, অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করলাম আমাদের সকলের প্রিয় ডক্টর আসিফ নজরুল স্যার, মানে ফেরেস্তা। তিনি একদম ফেরেস্তা, তার কোনো দোষ নাই। তিনি খুবই ভালো মানুষ, দেশে উন্নতি হবে, এইটা হবে, ওইটা হবে। ক্ষমতায় গেল, চেহারা পাল্টে গেল। ক্ষমতায়
গেল তো চেহারা পাল্টে গেল। তো হইতে পারে এরকম যে নতুন করে আবার যারা ক্ষমতা যাবে তারা ওই ফ্যাসিস্টের মতো আচরণ করবে, আমরা হয়তো আবার ঝাঁপিয়ে পড়বো, এই নামাও তাদেরকে, তাদের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই, তারা এইটা সেইটা হ্যান ত্যান বক্করচক্কর বলে আমরা আবার দেশে এর অরাজকতা সৃষ্টি করব। তো এইটাই হচ্ছে, ক্ষমতায় যারা যাবে তারা একটু স্বৈরাচার হবেই, এইটা নতুন কিছু নয়। শুধু শেখ হাসিনায় ফ্যাসিস্ট নয়, শুধু আওয়ামী লীগই ফ্যাসিস্ট না, অনেক ফ্যাসিস্ট এখনো আছে, থাকবে। এইটা ভালো থাকবেন। এবং হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস এবং মির্জা ফখরুল ইসলামের এই ভিডিও সম্পর্কে